কি লাগছে দেখুন, সানসেটটা হচ্ছে। এরকম নৌকায় বসে বসে সানসেট দেখতে পাবেন। দেখুন একদম সামনে থেকে হরিণে দেখুন। সমুদ্রে স্নান করেছি, গঙ্গায় স্নান করেছি, পুকুরেও স্নান করেছি, তবে এই যে পাহাড়ি নদীতে স্নান করার মজা এটা একবার পেয়েছিলাম চিলাপাতায় আর এখানে। হাতি এখানে নিজে আসে এই প্রসাদ গ্রহণ করতে। ফাইনালি কিন্তু আমরা জঙ্গলে এন্টার করে গেলাম। শিয়ালদা স্টেশন থেকে রাত 8টা 35-এর 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা চলে গিয়েছিলাম নিউমাল জাংশনে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা করে জনপ্রতি এবং এসি ইকোনমি ক্লাসের ভাড়া 895 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং ফার্স্ট ক্লাস রয়েছে এই ট্রেনে। নিউমাল জাংশন পর্যন্ত যাওয়ার জন্য এই একটাই ট্রেন রয়েছে, তবে আপনারা শিলিগুড়ি নেমে সেখান থেকে বাই রোড পৌঁছতে পারেন। এই ট্রেন আমাদেরকে 9টা 18 নাগাদ নিউমাল জাংশন পৌঁছে দিয়েছিল। এই জাস্ট নামলাম নিউমাল জাংশনে। আমাদের যে হোমস্টে রাউতবাড়ি, তো রাউতবাড়ি থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে, আগে থেকে বলে রাখলে আপনাদের জন্য পাঠিয়ে দেবে। চলুন গিয়ে তারপরে সমস্তটা দেখাচ্ছি, বলছি সব কিছু, কারণ এত লম্বা জার্নি আর রাতে ভালো করে ঘুম হয়নি ট্রেনে, তাই একটুখানি টায়ার্ড লাগছে। হোমস্টে থেকে আমাদের এই গাড়িটা পাঠানো হয়েছে। আপনারা চাইলে কিন্তু হোমস্টেতে টোটো করেও যেতে পারেন। আমরা যেহেতু আজকে 4 জন আছি, তার জন্য আমরা হোমস্টেতে আগেই বলে রেখেছিলাম, হোমস্টে গাড়ি পাঠিয়ে দিয়েছে। আর বেশ অনেকজন মিলে আসলে কিন্তু ভাড়াটাও কম পড়ে। এখানে যে গাড়িটা আসবে তার জন্য কিন্তু আপনাদেরকে পার্কিং চার্জেস দিতে হবে। পুরো গাড়িটার জন্য আপনাদেরকে 20 টাকা পে করতে হবে। আমাদের গাড়ি পৌঁছালো হচ্ছে চালসা বাজারে। এখানে আমাদের কিছু কাজ আছে, আমরা জেরক্স আনিনি, মানে কালকে আমাদের সকালবেলা সাফারি আছে, সাফারির জন্য কিন্তু ডকুমেন্টস মাস্ট আপনারা আনবেন, মানে ডকুমেন্টস তো আনবেন, সাথে জেরক্সও আনবেন। আমরা এখন জেরক্স করাবো। এখানে একটা জেরক্সের দোকান আছে, চলুন। চালসাতে কিন্তু বিশাল বড় একটা মার্কেট আছে, আপনাদের যদি কোনো কিছু দরকার থাকে এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। নিউমাল জাংশন থেকে হোমস্টে পর্যন্ত এই বড় গাড়িটির ভাড়া নিয়েছিল 1000 টাকা। আপনারা চাইলে টোটোতেও যেতে পারেন। টোটোর ভাড়া মোটামুটি 500 থেকে 600 টাকা মতো পড়ে। সমস্ত ভাড়াই কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করে। এই নামলাম, চলুন এখন আগে রুমে যাই, চেক ইন করি, তারপর রুম দেখাবো আপনাদেরকে। ডুয়ার্স নেস্ট রাউতবাড়ি হোমস্টে। যে জিনিসটা দেখে সবচেয়ে লোভ লাগলো সেটা হলো এটা, আর খাতা দিয়ে কিন্তু ওয়েলকাম করলো, যেটা হোমস্টেতে হয়ে থাকে। এটা হলো রিফ্রেশমেন্ট, বিশ্বাস করুন খুব প্রয়োজন ছিল এটা। এই হলো আমাদের রুম। আসুন ভেতর থেকে রুমটা দেখাই। বেশ বড় একটা রুম। ডুয়ার্সে বেশিরভাগই রিসর্টের কনসেপ্টেই সমস্ত থাকার জায়গাগুলো বানানো হয়। খুব কম হোমস্টে রয়েছে এবং সেই কম হোমস্টেগুলোর মধ্যে এই রাউতবাড়ি ডুয়ার্স নেস্ট রাউতবাড়ি হোমস্টেটাও একটা। এবং যেহেতু হোমস্টে তাই একেবারে অল্প ফেসিলিটি, মানে যেইটুকুনি বেসিক ফেসিলিটি না হলেই নয় সেইটুকুনি বেসিক ফেসিলিটি সম্পন্ন এই হোমস্টেটা। তবে এখানে থাকলে ট্রাস্ট মি আপনাদের একদম বাড়ির মতোই লাগবে। এই হচ্ছে বেড। এই বেডটাতে মোটামুটি আরামসে 5 থেকে 6 জন ইজিলি ধরে যাবে। এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, ওইদিকেও আর একটা ব্ল্যাঙ্কেট আছে। এখানে 2টো পিলো, ওইদিকে 2টো পিলো। এখানে একটা মিরর দেওয়া আছে, এখানে একটা টেবিল আছে, চেয়ার আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আমাদের সমস্ত জিনিসপত্র এখানে রাখা আছে, ফ্যান দেওয়া আছে। সবচেয়ে ভালো যে জিনিসটা, আপনারা প্রকৃতিটাকে ফিল করতে পারবেন। এই যে খাটে বসে বসে এরকম সুন্দর একটা ভিউ দেখতে পারবেন বাইরে। দেখুন হচ্ছে ওয়াশরুম। দরজা দিয়ে ঢুকেই বা সাইডে ওয়াশ বেসিন আছে, এখানে একটা মিরর দেওয়া আছে, আর এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট সিট। এখানে কিন্তু সেন্ট্রাল গিজার প্রোভাইড করা হয়েছে, এটা একটা ভালো জিনিস। সে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এখন 1:30 মতো বাজে, আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এই হচ্ছে ডাইনিং হল। অনেকজন মিলে যদি ঘুরতে আসেন এখানে বসে কিন্তু খেতে একদমই অসুবিধা হবে না।
সামনে খাওয়ারের থালা সাজানো, দুপুরের খাওয়ার, বেশ অনেক কিছু রয়েছে। আমরা এর আগেও রাউতবাড়িতে এসেছি এবং আমি জানি যে ওনাদের এখানের খাবারের টেস্ট ভীষণ 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 ঘরোয়া এবং ভালো হয়। কি কি খাবার দিয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। গরম গরম ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু ভেন্ডি দিয়ে সর্ষে, আর এখানে মনে হয় আমার ফেভারিট মাছ আছে, চিংড়ি মাছ দিয়েছে। আমার প্লেটে যা দিয়েছে সমস্ত কিছুই সেম, শুধু একটা জিনিস আলাদা, সেটা হচ্ছে পনির। মাছের বদলে পনির দিয়েছে শৈলীকে, আর সুন্দরভাবে একটা প্লেটে স্যালাড দিয়েছে, চাটনি দিয়ে গেল। খাওয়ার তো সমস্ত কিছুই ভীষণ টেস্টি, ডাল, পাঁপড় ভাজা, এগুলো তো আলাদা করে বলার কিছু নেই। দুটো বড় বড় পিসের চিংড়ি মাছ দিয়েছে, বাগদা চিংড়ি। গ্রেভিটা দেখেই তো ভালো লাগছে, সমস্ত খাবারের টেস্ট জাস্ট অসাধারণ। একটু খেয়ে টেস্টটা বলি চিংড়ি মাছের। একদম বাড়ির মতো খাবার, যেহেতু এটা হোমস্টে, মনেই হচ্ছে না যে বাড়িতে বসে খাচ্ছি না, কোথাও ঘুরতে এসে খাচ্ছি। বেশ ভালো খাবার। আমি আর একটা আপনাদের রুম দেখিয়ে দিই। আমরা যে রুমটায় আছি সেটা তো 4 বেডের রুম, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডবল বেডরুম। আপনাদেরকে তো এই রুমটা দেখালাম, তার পাশেও কিন্তু রুম আছে, এখানে রুম আছে, এখানে রুম আছে, এগুলো সব ডবল বেডরুম। ওয়েলকাম টু ডুয়ার্স নেস্ট রাউতবাড়ি। মেন গেট দিয়ে ঢুকেই কিন্তু আপনারা সবার আগে যাকে দর্শন করবেন তিনি হলেন লোকনাথ বাবা। প্রচুর বড় জায়গা নিয়ে এই হোমস্টেটা অবস্থিত, প্রচুর কিছু রয়েছে হোমস্টের ভেতরে। চলুন। এই লেবু গাছটায় লেবু হয়ে আছে, দেখুন কত লেবু হয়ে, এগুলো কারি পাতার গাছ, কতগুলো কারি পাতার গাছ দেখুন, বিভিন্ন রকমের আপনারা গাছ দেখতে পাবেন। হোমস্টের একদম শেষ মাথায় নদীর, এদিক থেকে নদীর ভিউটা পাওয়া যায়, নদী আর কোর জঙ্গলটা দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু একটা বেশ বড় সড়ো বসার জায়গা করা রয়েছে, বেশ অনেকজন মিলে এখানে গোল করে বসতে পারবেন। এটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক, ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, আর এই সামনেটা দিয়ে মূর্তি নদী বয়ে গেছে, একদম সামনে মূর্তি নদী। শৈলীর কাজে লেগে পড়েছে। এই জায়গাটায় না ছায়া রয়েছে, আর এই দোলনাটা, মানে ওইদিকেও আরো দুটো দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, বাট ওগুলোতে রোদ রয়েছে। এই জায়গাটায় ছায়া রয়েছে, এটা আমার জন্যই মনে হচ্ছে ফাঁকা রয়েছে। প্রচুর বড় জায়গা নিয়ে অবস্থিত এই ডুয়ার্স নেস্ট হোমস্টে। এখানে কিন্তু বারবিকিউ করা হয়। এই যে এই জায়গাটায় ফাঁকা জায়গাটা দেখুন, এদিকে দুটো দোলনা আছে, আর এখানে কিন্তু স্লিপও আছে। এখন ওই মোটামুটি 3:30 মতো বাজে, সানসেটের টাইম দেখলাম, সেই বুঝে আমরা এখন বেরোচ্ছি, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে সানসেটটা দেখতে নাকি দারুণ লাগে। তাই চলুন আমাদের সাথে একটা নতুন জায়গা ঘুরে দেখবেন। আমরা ঘুরতে যাবো হচ্ছে গাজলডোবা। চলুন। আমাদের হোমস্টে থেকে গাজলডোবার ডিস্টেন্স প্রায় 41 কিলোমিটার মতো। তো গুগল ম্যাপে সময় দেখাচ্ছে ওই 52 থেকে 1 ঘন্টা মিনিট মতো সময় লাগবে। আমরা কিন্তু মেন জঙ্গলের ভেতরে এন্টার করে গেলাম, এখন দুপাশে ঘন জঙ্গল। মহাকালের থান এই রাস্তা দিয়েই প্রথমবার নয়, এর আগে বহুবার গেছি আমরা, এবং এই একই রকম ভালো লাগা কাজ করে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। আর যাওয়ার পথে মহাকালের থান পড়লে সেখানে একবার প্রণাম না জানিয়ে যাব, এত সাহস আমার হয়ে ওঠেনি এখনো। তাই মহাকালের থান দর্শন করতে এসেছি। জুতো খুলে প্রবেশ করতে হবে এখানে। এই হচ্ছে মহাকালের থান। প্রসাদগুলো এখানে দেওয়া রয়েছে না, আমি আস্তেই কথা বলছি কারণ জঙ্গলে দাঁড়িয়ে বেশি চেঁচানো উচিত না। এই প্রসাদগুলো এখানে দেওয়া রয়েছে, এখানে কিন্তু এই প্রসাদ খেতে স্বয়ং মহাকাল আসেন, মানে মহাকাল মানে হাতি, তো হাতি এখানে নিজে আসে এই প্রসাদ গ্রহণ করতে। এবং লোকাল মানুষরা কিন্তু এই জায়গাটাকে ভীষণ মানে। এই মন্দিরটা যেখানে, তার অপোজিটে রাস্তার ওই ফুটে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, ওই দিকটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন। শৈলী বলছিল না এলিফ্যান্ট ক্রসিং জোন, এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়েই নাকি হাতি পারাপার করে। গাজলডোবার এই সাইট সিনটি করতে গাড়ি ভাড়া পড়ে 2800 থেকে 3000 টাকা মতো। গাড়ি ভাড়া কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করে। তিস্তা ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, লক গেট যদি খোলা থাকে তাহলে দেখাবো কি ভয়ঙ্কর যে দেখতে লাগে। এই তিস্তা ব্যারেজে এই নিয়ে আমাদের সেকেন্ড টাইম। এর আগে যখন এসেছিলাম বিশাল ভয়ানক অবস্থা ছিল তিস্তা ব্যারেজে, কারণ তখন ছিল ভরা বর্ষা, বৃষ্টি মাথায় নিয়ে আমরা এসেছিলাম তিস্তা ব্যারেজ আর গাজলডোবা ঘুরতে। গাজলডোবা বা গজলডোবা যেটাই বলুন, এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর সানসেট দেখতে আরও বেশি ভালো লাগে। তবে এর আগের বার এসে তো আমরা দেখতে পাইনি, তাই আবার এসছি।
দেখবো, জায়গাটাকে আমাদের উপভোগ করতেই হবে। আর শুধু উপভোগই করবো না, ফ্রেম বন্দিও করবো যাতে আপনাদের সাথেও শেয়ার করতে পারি। এদিকে একটা লক গেট দেখছি খোলা আছে, দেখুন কি ভয়ঙ্কর দেখতে লাগছে। অনেকটা গরম জল যদি কোনো পাত্রের মধ্যে ফোটান যেরকম দেখতে লাগে, দেখুন এখানেও সেরকম লাগছে না। এই গাজলডোবা কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তিস্তা ব্যারেজের সামনে আরও একটা ব্রিজ আছে, ব্রিজটা খুবই সুন্দর দেখতে, চাইলে আপনারা এই ব্রিজটাও দেখে নিতে পারেন। আমরা বেশ খানিকক্ষণ টাইম কাটিয়ে চলে গেলাম গাজলডোবার দিকে। ফাইনালি আমরা গাজলডোবার সামনে চলে এসেছি। এইদিকে হচ্ছে গাজলডোবা আর ওই দিকটাতে ওই নদীটা রয়েছে। তবে এখানে ছোট ছোট নৌকাগুলো ভাড়া করে, মানে ডিঙি টাইপের যে নৌকাগুলো হয় সেগুলো ভাড়া করে আপনারা ঘুরতে পারেন, সানসেটটা উপভোগ করতে পারেন। সামনে এখানে একটা জায়গা আছে, এই জায়গাটা থেকে বললে ঘুরিয়ে নিয়ে আসবে। ফাইনালি আমরা যাচ্ছি, 100 টাকা করেই রাজি করালাম। আমরা দুজনে যাব, আমি আর রাহুল। নৌকোটা আসছে, এখানে এরকম সিঁড়ি করা রয়েছে নিচে নামার জন্য। ফাইনালি শৈলী উঠে পড়লো। কি লাগছে দেখুন, সানসেটটা হচ্ছে। এরকম নৌকায় বসে বসে সানসেট দেখতে পাবেন, এর থেকে আর কি বেশি চাই বলুন। দাদা কত মাছ পেলে? দাদা ছোট ওই ডিঙি নৌকাগুলো নিয়ে মাছ ধরছে। দেখুন আমি আর রাহুল খুব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশে একা একা এরকম ঘুরে বেড়াচ্ছি ডিঙি করে। যদিও এর আগে নৌকার রাইড আমরা বহুবার করেছি, তবে এই ছোট নৌকার রাইড কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করছি। হ্যাঁ, আর মানে এরকম জলে ঘুরেছি আমরা সুন্দরবনে প্রচুর, কিন্তু এই জায়গার ফিলিংটা না আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আমি ক্যামেরাটা ঘোরালে আপনারা বুঝতে পারবেন আমরা কি জায়গা থেকে ঘুরে বেড়াচ্ছি। ছোট্ট একটা রাইড ছিল, বেশ ভালো লাগলো। আসলে 100 টাকায় আর কি হবে, তো বেশ ভালো লাগলো। আর সবচেয়ে ভালো লাগলো যে জিনিসটা সেটা হলো সানসেটটা দেখতে পারলাম নৌকোয় বসে বসে। ওভারঅল পুরো জার্নিটা আমার বেশ ভালো লাগলো। গাজলডোবাতে এসে এই নৌকা বিহারটা অবশ্যই ট্রাই করবেন, আমাদের তো খুবই ভালো লাগলো, একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হলো। গাজলডোবার পাশেই কিন্তু একটা মাছের বাজার আছে, সেখানে চলে এসেছি। দেখুন কত কিছু মাছ বিক্রি হচ্ছে এখানে, যেরকম দেখছি শুটকি মাছ বিক্রি হচ্ছে। ভেতরের দিকে যাই, আপনাদেরকে একটু দেখায়। এইবারে আমার মাছ খাওয়ার কোনো প্ল্যানিং নেই, এর আগের বারে খেয়েছিলাম, কিন্তু আপনারা আসলে ট্রাই করবেন। এর আগের বারে খেয়েছিলাম, আমার বেশ ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। এই যে সব মাছের দোকান, এখানেও মাছ ভাজছে। দেখুন মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আপনাদের ফ্রাই করে দেবে। চিংড়ি মাছগুলোর দাম কি আছে দাদা? 50 টাকা পার পিস। প্রচুর কিছু মাছের আইটেম আছে। এটা হচ্ছে চিংড়ি মাছের চপ, এক একটা পিস 20 টাকা করে দাম। পরপর সারি সারি দিয়ে দোকান আছে। এখানকার বেস্ট পার্ট হচ্ছে এর পেছনে না বসার জায়গা আছে, আপনাদেরকে মাছগুলো ভিজে দেবে, আপনারা বসে বসে খেতে পারবেন। তার সাথে আপনারা তিস্তা নদীর ভিউ পাবেন, প্লাস তিস্তা ব্যারেজের ভিউ পাবেন। যে এরকম চেয়ার টেবিল পাতা থাকে, এরকম একটা সুন্দর ভিউ দেখতে দেখতে আপনারা মাছ ভাজা খেতে পারবেন। ডুয়ার্স থেকে শুরু করে আপনারা এই গাজলডোবাতে আসবেন, গাজলডোবা থেকে আবার ডুয়ার্সে ব্যাক করে যাবেন। ওই টোটাল টাইম ধরুন সব ঘুরে টুরে 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগে। ফিরলাম জাস্ট, তারপরে একটু ফ্রেশ হলাম, কারণ বেশ ভালো গরম লাগছে। মাথাটা ভিজিয়ে স্নান করলাম, আর সঙ্গে সঙ্গেই আমাদেরকে দিয়ে গেল চা, এই যে যেটার খুব প্রয়োজন ছিল। এটার সাথে স্ন্যাক্সও দেয়, তো আমরা বললাম স্ন্যাক্সটা একটু পরে দিতে, কারণ এখন একদম টায়ার্ড লাগছে। তো চাটা খেয়ে আগে একটু এনার্জি গেইন করি, তারপরে পকোড়াটা খাবো। চা খাওয়ার পরে ভেজিটেবিল চপ দিয়েছে। ভেজিটেবিল চপ বা মানে কোনো একটা চপ হবে বিশাল বড় বড় সাইজের। এটা ব্রেড পকোড়া শৈলী বলছে, ওই যে খেয়েছে এখন। সন্ধেবেলায় ইভিনিং স্ন্যাক্সটা খেয়ে আমরা একটু বাইরেটায় ঘুরতে বেরোলাম। হোমস্টে মানে তো হোমলি ফিলিং, তো একটা বাড়িতে যতটুকুনি আলো থাকার প্রয়োজন ততটুকুনি আলো দেওয়া রয়েছে। এক্সট্রা বেশি আলো দিয়ে এই হোমস্টেটাকে বেশি জাঁকজমক করা হয়নি, কারণ যেহেতু এই হোমস্টে লাগোয়াই একেবারে কোর জঙ্গল রয়েছে, এখানে কিন্তু বন্য পশু পাখির যাতায়াত রয়েছে আর কি, তাই তাদের যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য এই জায়গাটায় প্রচুর আলো দেওয়া হয়নি এবং বেশি জোরে এখানে কিন্তু গানও বাজানো হয় না। আমরা তো আজকে বারবিকিউ টারবিকিউ কিছুই করলাম না, বারবিকিউয়েরও ব্যবস্থা আছে, আপনারা আসলে সমস্ত কিছুই হয়ে যাবে। ডিনারের কিন্তু এলাহি আয়োজন আজকে,
ফ্রাইড রাইস, আমার জন্য পনির, আর রাহুলের জন্য রয়েছে চিকেন, চিলি চিকেন না, চিলি চিকেন। আর তার সাথে রয়েছে এই যে স্যালাড আর চাটনি। শুরু করা যাক, কারণ ফ্রাইড রাইসটা ঠান্ডা হয়ে গেলে মোটেও খেতে ভালো লাগবে না। এই দেখুন আমাদের রিসর্ট থেকে হাতি দেখা যাচ্ছে, যদিও অন্ধকারে কতটা কি তুলতে পারছি জানি না। এই তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের এই রাউতবাড়ি হোমস্টেতে সেকেন্ড ডে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ইনফ্যাক্ট 4টের সময় ঘুম থেকে উঠেছি, তখন তো অন্ধকার ছিল, এখন একটু আলো হয়েছে আকাশে। 5:30 মতো বাজে। আমাদের আজকে জঙ্গল সাফারি আছে, তো আমাদের যে গাড়ি সেটা কিন্তু চলে এসছে। গরুমারা যেখান থেকে সাফারি স্টার্ট হয়, মানে লাটাগুড়ি রেঞ্জের যে গরুমারা সাফারিটা সেটা যেখান থেকে স্টার্ট হয়, সেখান থেকে আমাদের এই হোমস্টেটা বেশ খানিকটা দূরে। তাই গাড়িকে আমরা আসতে বলেছিলাম, গাড়ি আমাদেরকে এখান থেকে পিক আপ করবে। চলুন যাওয়া যাক। আর সাফারি তো আপনারা জানেনই আমরা করতে ভীষণ ভালোবাসি, আমি আর রাহুল। আমাদের ভীষণ 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 ভালো লাগার একটা জিনিস হচ্ছে সাফারি করা, জঙ্গল সাফারি করা। দেখা যাক আমাদের ভাগ্যে আজকে কি কি আছে। সাফারি করতে কত টাকা কি নেওয়া হয়, কিভাবে বুকিং করবেন, কোন স্লটটা বুকিং করলে ভালো হয়, সমস্ত কিছু ডিটেলস আস্তে আস্তে দেব, সঙ্গে থাকবেন। এই হচ্ছে সাফারির গাড়ি। দেখতে পাচ্ছি এইদিকের সাফারির গাড়িগুলো এখনো চেঞ্জ হয়নি, এখনো সেই পুরনো মডেলগুলোই রয়েছে। 5:39 বাজে ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিল। এই সাফারির গাড়ি আমরা আমাদের হোমস্টে থেকে বুক করেছিলাম। আমাদের 4 জনের খরচ হয়েছিল 2900 টাকা। এই 2900 টাকার মধ্যে সমস্ত কিছু ধরা ছিল, যেমন হোমস্টে থেকে পিক আপ এবং ড্রপ, জঙ্গলে ঘোরানো এবং গাইড চার্জ। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে লাটাগুড়ির রেঞ্জ অফিসে। এখান থেকে কিন্তু জিপ সাফারির সমস্ত অফিসিয়াল কাজকর্ম হয়। এখনো আমরা কিন্তু গেট পর্যন্ত আসিনি। এই যে এই গেটে এলাম, এখানে আমাদের এন্ট্রি হবে, তারপর আমাদের একদম সাফারি অফিসিয়ালি স্টার্ট হয়ে যাবে। এই যে এই গেটে এন্ট্রি হবে। ফাইনালি কিন্তু আমরা জঙ্গলে এন্টার করে গেলাম। এই কার সাফারি বুকিং করার সবচেয়ে ভালো সময় হচ্ছে একদম প্রথম স্লট, মানে একদম সকালের দিকে, অথবা একদম শেষ স্লটটা নেবেন মানে বিকেলের দিকে। এই সময় পশু পাখি দেখার সবচেয়ে বেশি চান্সেস থাকে। আর এই ডুয়ার্সে ঘোরার সবচেয়ে ভালো সময় হচ্ছে শীতকাল। সাফারির গাড়িটা কিন্তু ডান দিকে টার্ন নিয়ে দিল, আরও এখন আস্তে আস্তে জঙ্গলের ভেতরে আস্তে আস্তে একদম রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমাদের সামনেও না একটা সাফারির গাড়ি আছে। জঙ্গলের ভেতরে কি সুন্দর চা বাগান দেখুন। এখানে দেখছি লোকালিটি আছে, দেখুন পাখিটা দেখুন, মদনটা, সুন্দরবনের সবচেয়ে বড় পাখি মদনটা। দেখুন কি সুন্দর। আচ্ছা, একটা না পাঁচিলের ওপর বসে আছে, এই দেখুন, দারুণ। আবার দুটো ময়ূর দেখতে পেলাম। একটু পেছনে করো না দাদা। এই যা, বাপরে, হরিণটা কিভাবে দৌড়লো দেখুন। ছোট, খুব একটা বড় না হরিণটা, সোনার হরিণ, ও দৌড়লো। জঙ্গল কিন্তু আমাদেরকে কোনো সময় নিরাশ করে না। একটা হরিণ দেখেছি, মদন টাক দেখলাম, আর ময়ূর তো আছেই। ময়ূর তো জঙ্গলে থাকবেই, এটাই স্বাভাবিক। ওয়েদারটা আজকে বেশ ভালোই লাগছে। চলুন দেখা যাক আর কি কি দেখতে পাই। গরুমারা ন্যাশনাল পার্কে মানে দুটো ভাগে এই সাফারিটা হয়, ঠিক আছে। কিছুটা জঙ্গলের ভেতর দিয়ে সাফারি হয়, তারপর মেন রোডে ওঠে, আবার আরেকটা সাইডে যায়। তো এই একটা পার্ট আমাদের শেষ হয়ে গেল, আরেকটা পাশে যাচ্ছি। আমরা এখন যাব নেওড়া ফরেস্টের ভেতরে। মেন রোড থেকে কিন্তু আবার জঙ্গলের ভেতরে এন্টার করলাম। দেখা যাক, এই জঙ্গলটার ভেতরে কিন্তু অনেক বেশি সাইটিং হওয়ার চান্সেস থাকে। কত বড়, দারুণ দেখা যাচ্ছে বল। একটা জিনিস দেখুন, রাস্তার দুপাশের জঙ্গলটা দেখুন কতটা ঘন। দেখুন একদম সামনে থেকে হরিণ, দেখুন। ওই লিখে দেখুন, মানে কোনো সময় চোখ সরাচ্ছে না জঙ্গল থেকে। সরানো উচিত না, আপনারাও সরাবেন না। জঙ্গল সাফারি করতে আসলে না, মানে আপনারাও, মানে আমরা যেরকম চোখ সরাতে পারি না জঙ্গল থেকে,
শৈলী, আমি দেখছি না তো কী হয়েছে, আপনাদের সাথে কথা বলছি, শৈলী কিন্তু তখন থেকে জঙ্গলের দিকে তাকিয়ে আছে। আপনারা এই জঙ্গল সাফারি করতে আসলেও কিন্তু সেম জিনিসটা হবে, সব সময় মনে হবে কিছু না কিছু দেখতে পাবেন। আমাদের গাড়িটা কিন্তু একটা জায়গায় এসে দাঁড়ালো, এটা হচ্ছে নেওড়া জঙ্গল ক্যাম্প। এখানে আপনারা চাইলে কিন্তু চা বা যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবার খেয়ে নিতে পারেন। যেহেতু এটা ফরেস্ট এরিয়ার মধ্যে, একদম চারিদিকে কিন্তু ফরেস্ট, তার জন্য কিন্তু এখানে ইলেকট্রিক ওয়্যার দিয়ে পুরো ঘেরা। দেখুন সব ইলেকট্রিক ওয়্যার দিয়ে ঘেরা। দেখুন এই ইলেকট্রিক ওয়্যারগুলো দেওয়ার কারণই হচ্ছে যাতে কোনো বন্য প্রাণী ভেতরে না ঢুকে আসতে পারে, কারণ এখানে তো জনবসতি আছে, মানুষজন দেখতে পাচ্ছি। এই ইলেকট্রিক ওয়্যারগুলো না দেওয়া থাকলে একটু রিস্কি হয়ে যায়, তাই পুরো চারিদিকে ইলেকট্রিক ওয়্যার দিয়ে পুরো জায়গাটা ঘেরা। নেওড়া ক্যাম্পের সামনে কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারটার উপরে উঠলাম, দেখি কিছু দেখা যায় কিনা। চারিদিকে দেখুন ইলেকট্রিক ওয়্যার দিয়ে ঘেরা, এগুলো সব জঙ্গল। ওয়াচ টাওয়ারে কিছুক্ষণ টাইম কাটালাম, কিছু দেখতে পেলাম না। এখন ওয়াচ টাওয়ারের নিচে যাব, সাফারির গাড়ি বেশ খানিকক্ষণ ধরে ওয়েট করছে। ওয়াচ টাওয়ার দেখুন, জঙ্গলের মাঝখানে ওয়াচ টাওয়ার। আমরা তো করছি কার সাফারি, এছাড়াও কিন্তু ওয়াচ টাওয়ার সাফারি হয়, সেগুলোও চাইলে আপনারা করতে পারেন। আমরা বেশ অনেকগুলোই বন্যপ্রাণ দেখতে পেলাম, তবে আপনারাও যে জঙ্গল সাফারি করতে আসলে বন্যপ্রাণ দেখতে পাবেন তেমন কোনো মানে নেই। ঘন জঙ্গলের মধ্যে ঘোরার এক্সপিরিয়েন্স কিন্তু পুরোপুরি আলাদা রকমের। অবশ্যই মানে যারা ঘোরেননি অবশ্যই এসে ট্রাই করবেন, আর যারা ঘুরেছেন তারা তো এটার মাহাত্ম্য জানেনই, বেশ ভালো লাগবে। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন দেখুন লেখা আছে গরুমারা ন্যাশনাল পার্ক। এই গেটটা দিয়ে সোজা চলে গেলে পরে হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। যারা ওয়াচ টাওয়ার সাফারি করবেন তাদেরকে এর ভেতর দিয়ে যেতে হবে। আমরা এই ওয়াচ টাওয়ার সাফারিও একবার ট্রাই করেছিলাম, বেশ ভালো অভিজ্ঞতা হয়েছিল। এই হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের গেট, ঠিক আমরা এই পার্টটা দিয়ে সাফারি করে ফিরলাম। সাফারি করে ফিরে একটুখানি ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম, এখন চা দিয়েছে সকালের, সেটা খাবো। ব্রেকফাস্ট টাইম, ব্রেকফাস্ট টেবিলে একদম সামনে গরম গরম লোভনীয় খাবার কি আছে দেখতে পাচ্ছেন তো, ফুলকো লুচি, আলুর দম, তার সাথে মিষ্টি। সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন, সেটা হলো এই যে লুচিটাকে এরকম ফাটিয়ে দেওয়া, আলুর দমটা দারুণ। এখন আমরা যাচ্ছি মূর্তি নদীর ধারে, তো বেশ ভালো রোদ রয়েছে, হেঁটেই যাওয়া যায়, তাও আমরা প্রচণ্ড আলসে লোকজন, তাই টোটো করে যাচ্ছি। নদীর সামনে পৌঁছে গেছি, মানে নদীর সামনে না, মেন রোডে নামিয়েছে। এই মেন রোড থেকে একটু হেঁটে যেতে হবে নদীর সামনে। আমি এতবার মূর্তিতে এসেছি, বিভিন্ন রিসর্টে থেকেছি, হোমস্টেতে থেকেছি, কোনো দিনও মূর্তি নদীতে স্নান করব বলে আসিনি। আজকে দেখছি ওয়েদারটাও ভালো, তাই ভাবছি একটু স্নান করব, আসুন। এই দেখুন পুরো কালো করে এসেছে মেঘটা, নদীটা দেখুন কি সুন্দর লাগছে, এটা কি ফোর্সে জলগুলো যাচ্ছে দেখুন। এই দেখুন শৈলীকে দেখুন। আচ্ছা, মূর্তি হলো ডুয়ার্সের সবচেয়ে স্বচ্ছ নদী, স্বচ্ছ জলের নদী, একদম নিচে পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, নিচে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। যদিও আমি আমার সব ভিডিওতেই এটাই বলি, কারণ আমার পাহাড়ি নদী ভীষণ পছন্দ। আপনারা যদি ভোরবেলার দিকে বা সন্ধ্যাবেলার দিকে এই মূর্তি নদীর ধারে ঘুরতে আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা ময়ূর দেখতে পেতে পারেন। এই দেখুন এদের অবস্থা দেখুন, 3 বন্ধু মিলে স্নান করছে এখানে। চলুন মূর্তি নদীতে এখন স্নান করবো। কি যে আরাম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওয়েদারটা বেশ গরম গরম, জলে স্নান করে ও স্বর্গ স্বর্গ। কি দারুণ লাগছে দেখুন এই জায়গাটা। আর ওই যে দূরে ওটা কিন্তু গরুমারা ন্যাশনাল পার্ক। এই যে পাহাড়ি নদীতে স্নান করার মজা, এটা একবার পেয়েছিলাম চিলাপাতায় আর এখানে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, জিনিসটা আমার হাতে আসলো বলে আপনাদেরকে দেখাবো বললাম। এই যে পাথরগুলো, এগুলো জলের নিচে রয়েছে এবং এগুলো পুরো শ্যাওলা পড়া, প্রচণ্ড স্লিপ করছে, প্রচণ্ড। আমরা 4 জন এসেছি ডুয়ার্স নেস্ট রাউতবাড়ি হোমস্টেতে। থাকা খাওয়ার প্যাকেজে এসেছি। আমরা যেহেতু একটা রুমে 2 জন স্টে করছি, তাই জন্য আমাদের থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড 1200 টাকা করে খরচা হচ্ছে।
আপনারা যদি একটা রুমে 4 জন শেয়ারিংয়ে থাকেন তাহলে কিন্তু পার ডে পার হেড 1000 টাকা করে খরচা পড়বে আপনাদের এই ডুয়ার্স নেস্ট রাউতবাড়ি হোমস্টেতে থাকার জন্য। 1000 টাকায় থাকা খাওয়া, এটা কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি আমার মনে হয়। অন্তত আজকালকার দিনে কোনো হোমস্টেতে 1000 টাকায় থাকা খাওয়া এবং সেটাও এরকম সুস্বাদু খাবার দাবার আমার মনে হয় না হয়। আর ডুয়ার্সে তো হয়ই না, কারণ এখানে কিন্তু সবসময়ই রেটটা একটু বেশি থাকে। ওনাদের এখানে একটা প্যাকেজ চলছে, আপনারা যদি 6 জন একসাথে আসেন তাহলে আপনারা একটা প্যাকেজ নিতে পারেন, যে প্যাকেজের মধ্যে থাকবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন থেকে পিক আপ এবং ড্রপ, তার সাথে এখানে থাকা খাওয়া এবং লোকাল একটা সাইট সিন হয় যেটা টোটো করে করা যায়, সেই সাইট সিনটা প্লাস 7 পয়েন্ট বা সাফারি, এই দুটো সাইট সিনের মধ্যে যে কোনো একটা সাইট সিন আপনারা চুজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। এই সম্পূর্ণ প্যাকেজটা হবে 2 নাইট 3 ডেজের এবং পার হেড খরচা পড়বে 3500 টাকা করে। আর যে জিনিসটা আমরা সব জায়গায় চেষ্টা করি, সেটা এবারেও চেষ্টা করেছি, সেটা হলো আমার ফ্যামিলি মানে শৈলীজ লাইফস্টাইল ফ্যামিলির কোনো মেম্বার যদি ভিডিও দেখে আসে এবং ভিডিও দেখে বুকিং করে, অবশ্যই আমার চ্যানেলের নাম নিতে হবে, তাহলে কিন্তু আপনারা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। লাঞ্চ করব, করেই বেরিয়ে যাব। আমরা ঘুরতে গিয়েছিলাম, মূর্তিতে স্নান করতে গিয়েছিলাম, হয়ে গেছে অনেক লেট, তাই এখন ঝটপট লাঞ্চটা সেরে নিই। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। ভাত দিয়েছে, ডাল, আলু পোস্ত, কাটাপোনা মাছের ঝোল আর পনির দিয়েছে, আর দিয়েছে বেগুন ভাজা যেটা আমি খাই না, শৈলীকে তুলে দিয়েছি, আর দিয়েছে চাটনি। আলু পোস্ত যেটা দিয়েছে জাস্ট সেরা খেতে। শেষে একটা চমক থাকবে যেটা বেশিরভাগ জায়গায় থাকে না, মানে কোনো জায়গাতেই থাকে না। কাঁধে ব্যাগ নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, চেক আউট করছি রাউতবাড়ি থেকে। আমার হাতে এই যে জিনিসটা রয়েছে এটা হলো রাতের খাবারের প্যাকেট, তার সাথেও রয়েছে স্ন্যাক্স, এই যে আরও বিস্কিট টিস্কিট রয়েছে। এবার আমি বলি, এই ডুয়ার্সের নিউমাল পর্যন্ত একটাই ট্রেন চলে, এক্সপ্রেস ট্রেন, যেটা হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা করে আমরা এসেও ছিলাম, ফিরবো ওটাতে। বাট এটার টাইমটা খুব অড, এটা বিকেলবেলা 5:30 নাগাদ নিউমাল জাংশনে আসে। আমাদের কোনো অপশান নেই, আমাদের এই ট্রেনটাতেই ফিরতে হবে। তো এই ট্রেনটাতে ফিরবো বলে আমরা আজকের দিনের জন্য এক্সট্রা টাকা পেমেন্ট করেছি। এক্সট্রা মানে 2 দিনের ভাড়া দিয়েছি। আমরা টেকনিক্যালি থাকছি হচ্ছে 1 ডে 1 নাইট, আর মানে কালকে এসেছিলাম, কালকে রাত্রিটা ছিলাম, আর আজকে এতক্ষণ পর্যন্ত থাকছি। এটা টেকনিক্যালি হয়ে যাচ্ছে হচ্ছে 1 নাইট 2 ডেজের, কিন্তু আমাদের পেমেন্ট করতে হলো 2 নাইট 2 ডেজের টাকা আর কি। সেই জন্য একটা দিনের যেহেতু আমরা এক্সট্রা টাকা পেমেন্ট করেছি পার হেড টাকা, তাই জন্য দাদা আমরা তো দুপুরের লাঞ্চটা করেই যাচ্ছি, ইভিনিং স্ন্যাক্স আর রাতের ডিনারটা উনি কিন্তু এই যে একসাথে দিয়ে দিচ্ছে। এখন খাবার টাবার নিয়ে মানে ট্রেনে কি খাবো এই চিন্তাটা থাকলো না, এটা একটা ভালো জিনিস। আর যারা আপনারা 3500 টাকার প্যাকেজে আসবেন, যে প্যাকেজটার কথা আমি বলছিলাম, 6 জন আসলে একটা প্যাকেজ হয়, সেই প্যাকেজে আসবেন, তাদেরকেও কিন্তু এই রাতের খাবার আর স্ন্যাক্সটা কমপ্লিমেন্টারি দেওয়া হবে, যেটা বেশিরভাগ জায়গায় দেওয়া হয় না। একদম। এইটা দিয়ে যে আমাদের কি উপকার করেছে সত্যি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ নিউমাল জংশনের বাইরে কোনো খাবারের দোকান নেই, মানে ভালো কোনো খাবারের দোকান নেই। আর শিলিগুড়ির থেকে ই ক্যাটারিংয়ে অর্ডার করাই যায়, শিলিগুড়ির ই ক্যাটারিংয়ের খাবারগুলো খুব একটা ভালো হয় না। তো এর আগের বার আমার মনে আছে, আমরা তো ডুয়ার্স মাঝে মাঝেই আসি, এর আগের বার আমার মনে আছে আমরা খুব রিস্ক নিয়ে ডমিনোজের অ্যাপ থেকে ডমিনোজ পিৎজা অর্ডার করেছিলাম, এবং রাহুল যেহেতু শিলিগুড়িতে ট্রেন অনেকক্ষণ দাঁড়ায়, রাহুল 3 নম্বরে ট্রেন দিয়েছিল, ট্রেন থেকে নেমে ওভারব্রিজ ক্রস করে 1 নম্বরে গিয়ে স্টেশনের বাইরে গিয়ে ডেলিভারি আর কি পিক আপ করে তারপর আবার ট্রেনে এসেছিল। এবং মানে এই জিনিসটা খুবই রিস্ক হয়ে যায়, এরকম না করাই ভালো। ছেড়ে দেয় বা কিছু দাঁড়ায় অনেকক্ষণ, বাট তবু কি দরকার, কিছু খাবার ছিল না বলে আমরা কাজটা করেছি। তো আজকে আমাদের খুব সুবিধা হলো। ডুয়ার্স নেস্ট রাউতবাড়ির ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যে কোনো প্রয়োজনে আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।